সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমরা অফিসে উপস্থিত হয়েছেন। যদি আমরা কই বরাকবেলি বা বিশেষ করে করিমগঞ্জ জেলার অ্যাক্টিভ পলিটিক্স মহিলা হিসাবে আর যার কোনো আলাদাভাবে পরিচিতি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ তাই 3বারের জেলা পরিষদ, 2বার পাতারকান্দি সমষ্টির আসিমগঞ্জ জেলা পরিষদ থেকে তাই 2বার জিতিছেন। আর লাস্ট যে ডিলিমিটেশন যেটা হয়েছে, ডিলিমিটেশনটা হওয়ার পরে সাউথ করিমগঞ্জ সমষ্টির টিলাবাড়ি বান্দরখানা জেলা পরিষদ থেকে কংগ্রেসের টিকিট থেকে তাই নির্বাচিত হয়েছেন। তো অ্যাডভোকেট তার নাম হইল গিয়া অ্যাডভোকেট মুমতাজ বেগম, অথচ তার আর একটা পরিচিতি হইল গিয়া মহিলা কংগ্রেসের করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার তাই নিলে গিয়া প্রেসিডেন্ট। তো অ্যাডভোকেট মুমতাজ বেগমরে আমরা বরাকণ্ঠ অফিসে উপস্থিত হওয়ার লোকে স্বাগতম জানাইয়া। ধন্যবাদ আপনাকেও। তো আপনারা অনেক সময় দেখেন যে যারা বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিত মানে বিগত আগামী যে 2026 বিধানসভা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে, আমরা অনেক সময় অনেক ক্যান্ডিডেটরে আনছি। তো অনেক আমরা কাছে কোয়ারিজ আছিল যে একজন স্ট্রং একজন ক্যান্ডিডেট হিসাবে অ্যাডভোকেট মুমতাজ বেগমে বিগত অনেক দিন থেকে ফিল্ডও আটিতরা। তো অনেক মানুষের কমেন্টও করছেন যে তানরে আমরা অফিসেও মানে দেখতে চাই মানুষে, অ্যাকর্ডিংলি আমরা ইনভাইট করছি, আজকে তাই কেন উপস্থিত হয়েছেন। তো আপনার কাছে একটা প্রশ্ন হইল গিয়া, পঞ্চায়েত ইলেকশন যাওয়ার বেশি দিন ওর না, 5-6 মাস 7 মাস ওরকম হয়েছে। এর পরের থেকেও দেখা যায় যে পঞ্চায়েত ইলেকশনের রেজাল্টের পরের থেকেও আপনারা মানে ফিল্ডও বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জের আনাচে খানাচে দেখা যায় আপনি মানে মিটিং কতরা বা সবসময় এভরিডেও যদি আপনার সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে দেখা যায় যে গ্রামে গঞ্জে আপনার প্রোগ্রাম চলে চলে। তো মানে একটা ইলেকশন কমপ্লিট করলা করিয়েও আরো ইলেকশনের প্রিপারেশন, জেলা পরিষদ থেকে এখন আবার বিধানসভা, তো কিরকম মানে আপনার যে প্রিপারেশন বা কোন ধরনের প্রস্তুতি চলে আপনার? প্রথমত ধন্যবাদ জানাই বরাকণ্ঠ পরিবারের প্রত্যেক সদস্যদেরকে। তৎসঙ্গে বরাকণ্ঠ পরিবারের শ্রোতামণ্ডলী, দর্শক মণ্ডলী তথা করিমগঞ্জ জেলার পিতৃ সমাজ, মাতৃ সমাজ এবং অভিভাবক সমাজকে এই বরাকণ্ঠ পরিবারের মাধ্যমে আমি সালাম, নমস্কার এবং সাধুবাদ জানাই। তো আমার মানে কী ধরনের প্রস্তুতি, যখন পঞ্চায়েত নির্বাচন গেল সেই নির্বাচনে তো আপনারা জানেনই পুরা আসামের মধ্যে হাইয়েস্ট ভোটের ব্যবধানে অথবা হাইয়েস্ট ভোট পেয়ে আমি এই সমষ্টি থেকে নির্বাচিত হয়েছি। তো আজকের দিনে রাজনৈতিক প্রেক্ষাপটও আলাদা। পুরা বরাক উপত্যকার মানুষটা, বিশেষ করে সাউথ করিমগঞ্জ হোক আর করিমগঞ্জ জেলার বুদ্ধিজীবী মহল হোক কিংবা মহিলা সমাজ, যুব সমাজ, প্রত্যেকেই চাইছে এখন আজকের দিনে যেন মহিলা নেতৃত্ব গড়ে উঠো। স্বাধীনতার 75 ইয়ার্স কমপ্লিট হয়েছে, এরপরেও আমরা দেখলাম 1952 থেকে শুরু করে 2021 পর্যন্ত 15বার আসাম বিধানসভা নির্বাচন আমরা দেখলাম, কিন্তু কোনো মহিলা প্রতিনিধি আজ পর্যন্ত বরাক উপত্যকা থেকে মুসলিম মহিলা প্রতিনিধি বিশেষ করে আসাম বিধানসভায় পা রাখেনি। তো সেই জায়গা থেকে আমার উৎসাহ পাওয়া, মানুষে আমারে সাপোর্ট করলো, উৎসাহ, এবং বিভিন্ন সময় এই বিষয়টা আমার মাথার মধ্যে যেন মানে আমি যেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করি, সেই মানসিকতা নিয়ে আমি বিভিন্ন জায়গায় দক্ষিণ করিমগঞ্জে বিভিন্ন আনাচে কানাচে যাই। মানুষ আমাকে যথেষ্ট সমর্থন জানে, কারণ আজকের দিনে দেখেন পঞ্চায়েত নির্বাচন, যেটা পঞ্চায়েতে 50% মহিলা রিজার্ভেশন। তো সেই জায়গাতে মানে নির্বাচনে আগে পঞ্চায়েত নির্বাচনে এমন উৎসাহ দেখা যায়, নির্বাচন পর্যন্ত উৎসাহ, নির্বাচনের পরে যখন মানুষ জিতলো তারপরে যেমন মহিলার যারা নির্বাচিত হয়েছেন ওনাদের প্রতি তেমন আগ্রহ দেখা যায় না। সেই জায়গা থেকে মানুষে আমাকে একদম মানে মন থেকে চাইছে যেন আসাম বিধানসভাতে এবার আমি যাই। তো আমার দেখেন, যদি আমি আমার ব্যক্তিগত জীবন বলি কিংবা তো আমার মানে চিন্তাধারাটা বলি, আমি চাই সবসময় সমাজকে নতুন কিছু দেওয়া। তো দেখেন, আমি যখন 2003-এ ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বারে জয়েন করি, তখন আমার চিন্তাধারা ছিল আমি সরকারি চাকরির জন্য আমি কোনোদিন অ্যাপ্লাই পর্যন্ত করিনি। তখন আমার চিন্তাধারা ছিল যে যদি আমি আইনি পেশাটাকে যদি আমি প্রাধান্য দিই, সেখানে যাই, তো হয়তোবা আগামী দিনে আরও মহিলা উকিলরা হয়তোবা এই পেশাকে পছন্দ করে এই পেশার দিকে অগ্রসর হবেন। যাক, আমি যেভাবে চেয়েছিলাম সেইভাবে হয়েছে। আমি যেদিন প্রথম জয়েন করি ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বারে, তখন মুসলিম মহিলা হিসেবে আমি একজনই ছিলাম। আজকের দিকে দেখবেন করিমগঞ্জ জেলার প্রায় প্রত্যেকটা বিধানসভা সমষ্টি থেকে মহিলারা মানে অতি সুন্দরভাবে দায়িত্ব এবং কর্তব্য নিয়ে ওনারা যে আইনি প্রফেশনে আছে নিজেকে একদম এস্টাবলিশ করে ফেলেছেন। আর আগামী দিনেও আরও মহিলারা যাবেন। তো আমি সেই প্রেক্ষাপট থেকে বলি, যদি আমি আসাম বিধানসভায় যদি যাওয়ার সুযোগ পাই, আগামী দিনে মহিলা সমাজ প্রত্যেক মহিলা যাদের মধ্যে ট্যালেন্ট আছে, যাদের মধ্যে আগ্রহ আছে, ওরা একটা পরিবেশ পাবে। সেই হিসাবে আমার মানে এই নির্বাচন গেল, যাওয়ার পর থেকে আমি বিধানসভা নির্বাচন তো আসছেই, আমার প্রস্তুতি।
তো আমি যথেষ্ট রেসপন্স মানে বিভিন্ন কর্নার থেকে মানুষ আমাকে সমর্থন মানে খুব দেখাচ্ছে, ভালো পজিটিভ একটা ভালো সাড়া পাইতে আপনি পজিটিভ, এটা। মানে ভালো রেসপন্স। ওকে। তো টিকিট নিয়ে আপনি কতটুকু আশাবাদী যে দলে আপনারেও টিকিট দিব বলি আপনি কতটুকু মানে আশাবাদী, বা কিতা মনে করেন যে আপনি টিকিট পাইবানি? দাঁড়ায় একটা বিষয়, তখন রাজনীতি এমন একটা বিষয় সাধারণ মানুষ নিয়ে সেটা আলোচনা করে, আর ফিল্ডের কোনো বিকল্প নাই। আমি যেটা জানি, আমার তিনবারের মানে নির্বাচনী অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝি, ফিল্ডের কোনো বিকল্প নাই, জনসাধারণ মতামতের কোনো বিকল্প নাই। তো আজকের দিনে ফিল্ড দেখেন, বিভিন্ন জায়গায় জায়গায় যেভাবে মহিলারা মানে উৎসাহ নিয়ে যেভাবে বিভিন্ন ধরনের মিটিং মিছিল করে, মিটিং একটা অ্যারেঞ্জ করে, যেভাবে মহিলা কংগ্রেস জিন্দাবাদ, মমতাজ বেগম জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, যেভাবে সমর্থন দেখান, মানে মনে হচ্ছে মহিলারা আগামী দিনে নতুন কিছু পাওয়ার আশায় ওনারা মাঠে। তো এইভাবে মহিলাদের সমর্থন দেখে মনে হচ্ছে আমি টিকিট পাবোই। তাছাড়া দেখেন বিজেপি দল, ওরা মানে মহিলাদেরকে অরুণোদয় নিয়ে একটা আকৃষ্ট করার চেষ্টা করছে, যেটা আপনারাও দেখেন, মানে সবাই জানে যে মহিলাদেরকে অরুণোদয় বিভিন্ন আসনি দিয়ে ওনারা আকৃষ্ট করার চেষ্টা মানে ধারাবাহিকভাবে করে যাচ্ছে। সেই জায়গাতে এই পরিস্থিতি কাউন্টার দিতে গিয়ে আমার মনে হয় আজকের দিনে যারা মাঠে আছেন বিভিন্ন ইন্টেলেকচুয়াল মানুষ, ওনারাও যখন যেহেতু একদম মানে ডিপলি চিন্তা করবেন যে বিজেপি কীভাবে প্রতিহত করা যায়, আমার মনে হয় এই প্রার্থিত্বকেন্দ্রিক যে সংঘাত যেটা আছে, সবাই ঐক্যবদ্ধভাবে আমাকে টিকিট দেওয়ার পক্ষে মতামত দিবেন। আমি সম্পূর্ণ আশাবাদী বিষয় নিয়ে। আপনি যেরকম মানে টিকিটের দাবিদার, সেম তদ্রুপভাবে দক্ষিণ হরিমোহন সমষ্টিতে আরও অনেক দাবিদার আছেন। তো অনেক দাবিদার থাকলেও আরও 3-4 জন ব্যক্তি দেখা যায় একটু স্ট্রংলি আপনার মতো এরাও মানে ফিল্ডও আছেন, বা এরারও জনসমর্থনের দিক দিয়ে দেখা যায় মানে অনেক বড় বড় প্রোগ্রাম বা মানে গ্রাউন্ড জিরো লেভেলে এরারও অনেক ভালো জনসমর্থন আছে। তো এরা সম্পর্কে আপনি কিতা হইতে চান? দেখেন, প্রত্যেকে তো চাইবে না, মানুষের আশা তো আর শেষ থাকে না, সবাই নিজের মতো করে চেষ্টা করবে, কিন্তু রাজনীতির প্রেক্ষাপট কী বলে, আজকের দিনে রাজনীতির প্রেক্ষাপট বলে 75 বছর থেকে মহিলা কোনো প্রতিনিধি আসাম বিধানসভায় নাই। তো সেই হিসাবে আমি একটু বাড়তি সুবিধায় আছি, অন্যান্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু যখন ডিপলি চিন্তা করবেন যে কী করা যায়, মানে এটা তো আজ দক্ষিণ করিমগঞ্জ সমস্যা, পুরো আসামে কংগ্রেসের অবস্থা মানে কিভাবে পরিবর্তন করা যায়, মহিলাদেরকে আকৃষ্ট করে যদি কংগ্রেসের বিরাট একটা পরিবর্তন দেখানোর যদি কোনো চিন্তাধারা থাকে, তাহলে ওনারাও আমাকে লাস্টে সমর্থন করবেন। সেই হিসাবে বলি আমি একটু বাড়তি সুবিধায় আছি ওনাদের তাকে। আপনি কইতরা সুবিধায় আছেন, অথচ আপনার উপরে একটা এলিগেশন প্রায় সময় সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় যে আপনি যখন বিগত দিনে যখন জেলা পরিষদ আসলা, জেলা পরিষদ থাকা সত্ত্বেও আপনার ডেভেলপমেন্ট কাজ এতটুকু বেশি করছেন না। এটা সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষে কয় যে আপনার কাম কাজ হইছে না। অন্য জেলা পরিষদের লগে যদি কম্পেয়ার করা যায়, তখন দেখা যায় যে আপনার এরিয়াটা অনেক পিছনে আছে। এটা সম্পর্কে আপনি কিতা হইতে চান? দেখুন, নির্বাচন আসলে অনেক কথা আসে, এই কথাগুলো আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম 3rd টাইম, তখন এই ইস্যুগুলা মানে মাঠে ছিল। তখনও আমার কাজের নিরিখে, আমার মানে জনসংযোগ, আমার বিভিন্ন দিক, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, কর্মত্যাগ সব কিছু বিবেচনা করে এমনভাবে এই ইস্যুটারে কন্ডেম করলো জনসাধারণ, আসামের মধ্যে হাইয়েস্ট ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করলো। তো আজকের দিনে এই ইস্যুগুলো যেমন মাঠে আর তেমন প্রভাব ফেলবে করি আমি মনে করি না। এই যে বিষয়গুলো যেগুলো আসছে, এগুলোর কোনো বেজ নাই, এটা একদম বেজলেস এলিগেশন এগুলা। আরেকটা মানে সিরিয়াস একটা এলিগেশন আপনার উপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় যে আপনার ফটো বা আপনারে পাতারকান্দির যে বর্তমান বিধায়ক তথা আসামের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের সাথে আপনার একটা ফটো, আর যে ফটোটা মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভাইরাল হয়েছে, যে আপনি কংগ্রেসের মানুষ, অথচ কংগ্রেসের একজন স্ট্রং কন্টেন্ডার আপনি, আর আপনি একজন মন্ত্রী বা বিজেপি দলের একজন এমএলএর সাথে যেন আপনার ফটো, অথচ এই এমএলএর বার্থডে পার্টি বা ওরকম কিছু একটা সেলিব্রেশনও আপনার ফটো। তো এটা সম্পর্কে আপনি কিতাব হইতে চাই? খুব ভালো লাগলো আপনি এই যে প্রশ্নটা আমাকে করলেন, কারণ গত পঞ্চায়েত নির্বাচনে এই ফটো নিয়ে মানে সাংঘাতিকভাবে রাজনীতি হয়েছে। তখন আজকের দিনে মূল্যবোধের রাজনীতি হওয়াটা মানে অত্যন্ত জরুরি। ওই ফটো যেটা, এটা মানে যখন আজকের দিনে যিনি মন্ত্রী, উনি কংগ্রেস ব্যাকগ্রাউন্ড, উনি যখন কংগ্রেসে ছিলেন তখনকার দিনে একটা সামাজিক অনুষ্ঠানে আমিও ছিলাম, উনিও ছিলেন, সত্যি কথা। তো ওই ফটোটা নিয়ে রাজনীতি করা মানে কতটুকু যুক্তিসঙ্গ, আজকের দিনে যুব প্রজন্ম সেগুলাকে পাত্তা দেয় না। ওই ফটোটা নিয়ে পঞ্চায়েত রাজনীতিতে মানে বিরাট একটা ইস্যু ছিল, কিন্তু জনসাধারণ এই যে সব ইস্যু যেগুলো, সেগুলোকে গুরুত্ব না দিয়ে, পাত্তা না দিয়ে আমাকে বিরাট ভোটের ব্যবধানে জয়ী করলো। তাছাড়া দেখেন, আমি সবসময় বলি যে বর্তমান মন্ত্রী এবং প্রাক্তন মন্ত্রী দুজনের মধ্যে সাংঘাতিক আন্তরিকতার একটা সম্পর্ক। যখন সিদ্দিক আহমদ দেখলেন মমতাজ বেগম মানে উনার আমাকে নিয়ে আর উনি আর পারছেন না কোনো অবস্থাতে,
মানে আমি উনার শ্বাসনালীতে যেমন টেপে ধরলাম আর কি, শ্বাস ফেলানোর মতো জায়গা নাই, তখনই দেখলাম আমি উনার যে বন্ধু, উনার যে আন্তরিকতা সম্পর্ক, উনি যেমন যেমন অক্সিজেনের মতো এই ফটোটা নিয়ে ওনাকে দিলেন। মানে উভয় মিলে মানে কিভাবে যে কি হলো সেটা আমি বুঝতে পারি না। মানে এতদিন এই ফটোর কোনো পাত্তা নাই। যেদিন দেখলাম সিদ্দিক আহমদের অবস্থা অত্যন্ত বেহাল, তখনও দেখলাম এই ফটোটা মানে ভাইরাল হলো। তো দেখেন আমি একজন করে আমি একদম স্পষ্ট ভাষায় বলি, 2018 ইংরেজিতে আমি আজকের দিনে যিনি মন্ত্রী ছিলেন ওনার বিরুদ্ধে আমার লড়াই ছিল, সাংঘাতিকভাবে লড়াই হয়েছে, পুরো আসামের মানুষ এই লড়াইটা দেখেছে এবং জয় আমি সাধারণ মানুষকে নিয়ে সেখানে নিশ্চিত করেছিলাম। 2000 এই যে লাস্ট যেটা নির্বাচন গেল, সেই নির্বাচনে প্রাক্তন মন্ত্রীর সাথে আমার লড়াই হয়েছে। তো আমি বলবো মূল্যবোধের রাজনীতিকরণ। দল যদি আমাকে আগামী দিনে প্রার্থী করে, আপনারা দুইও মন্ত্রী সেখানে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে আসলে দেখবেন আমি এখানে সাধারণ মানুষদেরকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করে ওনাদেরকে কত দানে কত চাল হয় সেটা আমি হিসাব নিকাশ করে নেব। কিন্তু এই ফটো দিয়ে রাজনীতি করা কোনো অবস্থাতে উচিত নয়। এই যে বিধায়ক, বর্তমান বিধায়ক, তিনি মানে অত্যন্ত সিনিয়র মানুষ, রাজনীতি শেষ পর্যায়ে এসে উনি সাধারণ ফটো নিয়ে ভাইরাল করে রাজনীতি করছে। এই জিনিসটা মানে জনসাধারণ স্বাভাবিকভাবে সেটা মানে মেনে নিতে পারেনি, যার জন্য আসামের মধ্যে হাইয়েস্ট ভোটের ব্যবধানে নির্বাচিত করলে প্রত্যেকটা ইস্যু ওনারা কন্ডেম করেছেন। যদি দল আপনার টিকিট দিয়ে থাকে তো আপনি ইলেকশনে পার্টিসিপেট করবা এবং আপনি তো আপনার জিতার লগে যতটুকু প্রয়োজন করিয়া যাইবা। বাট যদি দলে আপনার টিকিট না দেয় তাহলে আপনি কিতা করবা? দেখেন আমি দলের একজন একনিষ্ঠ কর্মী, আমি চাই সবসময় কংগ্রেস দল ক্ষমতায় আসক, সাধারণ মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্বপূর্ণ যেটা বন্ধন সেটা পুনরায় জাগ্রত হয়ে উঠুক, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমি চাই আগামী দিনে আসামের দায়িত্বভার যেন আসামের আজকে যিনি সভাপতি আছেন গৌরব গগৈ মহাশয়, উনি যেন দায়িত্বটা নেন। সেই হিসাবে আমি আমার যতটুকু প্রয়োজন দলকে দেওয়ার দেব। বিগত নির্বাচনেও দেখেছেন আমি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে কাজ করেছি। আসামের মধ্যে যদি 10টি পরিবার যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, আমার পরিবার, সেটা আপনারাও জানেন। করিমগঞ্জ জেলায় যদি একজন মানুষ যদি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তাহলে আমার স্বামী। কিন্তু সেই জায়গাতে তো আমরা কংগ্রেসের যে মূল প্রিন্সিপাল, কংগ্রেসের রাজনীতি থেকে আমরা আমাদের নীতি থেকে এক চুলো আমরা সরে যাইনি। আজকের দিনে বিভিন্ন ইস্যু হয়, কেস মামলা মোকদ্দমার ইস্যু হয়। আমি যখন গ্রামেগঞ্জে যাই, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করি, তখন সাধারণ মানুষ বলে যে সিদ্দিক আহমদ মহাশয় এবং কমলাক্ষ দেবপুরকাস্ত মহাশয় যে ভূমিকা থাকা উচিত ছিল, সাধারণ মানুষ চাইছিলেন যে ওনারা বিজেপিকে চ্যালেঞ্জ দিয়ে হয়তোবা সাধারণ মানুষদেরকে নিয়ে রাজনীতিতে থাকবেন, কিন্তু ওনারা যে জিনিসটা করতে পারলেন না, কবির আহমদ সেই জিনিসটা করেছে। সদম আমি নিজেকে প্রাউড ফিল করি ওনার স্ত্রী হিসাবে। তো আমাদের বিজেপি বিরোধী অবস্থান বিগত দিনে যেভাবে ছিল, আগামী দিনেও সেভাবে থাকবে। আমি কংগ্রেসের সিম্বলে নির্বাচিত হওয়া একজন জেলা পরিষদ সদস্য। তো আমি কোনোদিনও মানে বিজেপির সাথে মানে কম্প্রোমাইজ করার মানসিকতা আমার কোনোদিনও ছিল না, আগামী দিনেও থাকবে না। দল যাকে প্রার্থী করবে তার হয়ে আমি কাজ করে অন্তত দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের মানে আপনি দলের যেটা ডিসিশন লিব আপনি ফাইনাল ডিসিশন, দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত। তো আপনি একটা জিনিস কেন ক্লিয়ার করছেন যে বিধায়ক সিদ্দিক আহমদ সম্পর্কে, যে বিধায়ক সিদ্দিক আহমদে আপনার উপরে বিভিন্ন ধরনের এলিগেশন লাগাইছেন বা আপনারে মানে হেয় প্রতিপন্ন করার লগে তাই বহুত কিছু করছেন। এই জায়গাত এই সমষ্টির আপনি যেরকম টিকেটের দাবিদার সেই ওরকম আরও 4-5 জন আছেন। তো আমি একজন সম্পর্কে আপনার জিজ্ঞার করবো, একদম শর্টলি আপনি এরা সম্পর্কে কিছু একটা কইবা। সর্বপ্রথম আমি জিজ্ঞার করবো আপনার দলেরও আমিনুর রশিদ চৌধুরী শামীম ভাই। তো বিগত দিনও আমরা দেখছি যখন কংগ্রেস দলের খারাপ সময় আছিল তখন সংগঠনের ইয়া থাইন কাজ করিয়া গেছেন। তো আমিনুর রশিদ সম্পর্কে আপনি কিতা কইতে চাই? দেখেন উনি তো সংগঠনের সঙ্গে ছিলেন, আমরাও ছিলাম, আমরা সবাই ঐক্য। দেখুন রাজনীতি একটা টিম ওয়ার্ক, একা কারো কোনো ক্রেডিট নেই। আজ আমি যদি বলি যে হাইয়েস্ট ভোটের ব্যবধানে আমি জয়ী হয়েছি, সেটা কিন্তু অত্যন্ত মানে দুঃখজনক বিষয় হবে। এটা একটা টিম ওয়ার্ক, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। উনিও ছিলেন, আমরাও ছিলাম। আমি যতটুকু পরিশ্রম করেছি আমার মনে হয় তা 1/3 করেননি, কারণ আমার স্বামী পর্যন্ত জেলে গেছেন এই কংগ্রেসের রাজনীতি করে বিজেপিকে চ্যালেঞ্জ দিয়ে। তো এই ধরনের পরিস্থিতি তো ওনার সম্মুখে আসেনি। তো উনিও আছেন দলের একনিষ্ঠ কর্মী, দলের হয়ে কাজ করে আসছেন। আমিও দল কাকে বিবেচনা করে দেখা যাক সেটা দলের বিষয়। এইখানেও এই সমষ্টিত আরও একজন স্ট্রং কন্টেন্ডার হিসাবে আছেন অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবর বাই ইঞ্জিনিয়ার রফিক আহমদ চৌধুরী সাহেব। তো তার সম্পর্কে আপনি কিতা বলতে চাই? অ্যাকচুয়ালি আমি আগেই বলেছি, রাজনীতি এমন একটা বিষয়, সেই বিষয়টা জনসাধারণ নিয়ে আলোচনা করে। তো এই বিষয়ে জনসাধারণই বুঝবেন কার জনসংযোগ কতটুকু, কার গ্রহণযোগ্যতাটা কতটুকু, কে জনসাধারণকে বেশি সময় দেয়,
অথবা দিতে পারবে সেই বিষয়ে জনসাধারণ সিদ্ধান্ত যেটা হবে সেই সিদ্ধান্তের প্রদেশ কংগ্রেস মান্যতা দিবে সে বিষয়ে আমি তেমন কিছু বলার আছে করে মনে করি না, কারণ জনসাধারণই তো সব কিছু, গণতন্ত্রের জনসাধারণের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ওনারাই বলবেন কে কতটুকু জনসংযোগ মানে এখন পর্যন্ত জনসংযোগ জনসাধারণের টাচে আছেন। খুব স্মার্টলি আপনি রিপ্লাইটা দিয়েছেন, যেহেতু আপনি জনসংযোগের কথা কইছেন, তো আপনার জনসংযোগ রিলেটেড কোয়েশ্চেন হইল গিয়া যে বিগত কয়েকদিন থেকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই আর যে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অ্যাডভোকেট এস তাপাদারে জনসংযোগ করডা বা জনজাগরণ সভা যেটা খতরা, তো অ্যাডভোকেট এস তাপাদার সম্পর্কে বা তান যে জনজাগরণ সভা এগুলো সম্পর্কে আপনি কিতা হইতেছেন? দেখেন, অ্যাকচুয়ালি একটু যদি মানে পিছন থেকে বলে, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিটার বিরাট একটা সমষ্টি, বিরাট সমষ্টি। আপনারা দেখেন এই যে ইয়ের থেকে শুরু করে গুগরাকুনার থেকে শুরু করে একদম এই সাইডে টিলাবাড়ি, এরপরে লক্ষ্মীপুর, এদিকে পূর্বের থেকে আপনারা তো দেখেন কত বিশাল সমষ্টি। এই সমষ্টি আমার মনে হয় 2-3 মাসে সমষ্টির বাউন্ডারি পর্যন্ত চিনা যাবে না। তো উনি 2-3 মাস থেকে পরিশ্রম করেন, সেটাই আমি জানি, কিন্তু কতটুকু উনি চিনলেন, কতটুকু জানি এটা উনি বলবেন না, জনসাধারণ বলবে। সেই প্রশ্নগুলো মানে আমি তো ক্ল্যারিফাই করতে পারবো না, কারণ আমার জেলা পরিষদ সমষ্টিতে 240টা গ্রাম, 240টা, আমি 3 মাস লাগাতার মিটিং মিছিল করে আমি 240টা গ্রাম পর্যন্ত টাচ করতে পারিনি। আজকের দিনে পুরো বিধানসভা সমষ্টি কম করে 1000 গ্রাম হবে। আমি প্রায় লাগাতার এমপি ইলেকশনের পর থেকে শুরু করে আজ অবধি আমি বিভিন্ন গ্রামে এখনও মানে প্রায় 1/3 গ্রাম আমার টাচ করা হয়নি। তো যদি মাত্র 3-4 মাস আগে যদি কেউ এসে বলে যে আমি সব গ্রাম টাচ করে জনসংযোগ আমার শেষ, সেগুলো মানে এই কথার কতটুকু যুক্তি থাকতে পারে সেটা হলো অন্য কথা। জনসাধারণ মানে কোন গ্রামে গেলেন, কে কোন দিকে গেল না গেল, জনসাধারণ ভালো বুঝতে পারবেন। কিন্তু বিশাল একটা সমষ্টি, 1000 গ্রামে যেতে হলে অন্তত 3 বছরের প্রয়োজন আছে। দূর যদি একদিন করে যদি এক গ্রামে জানতে তাহলেও তো কম করে 365 3 বছরের প্রয়োজন আছে। তো জনসংযোগের ক্ষেত্রে আমি আমার ব্যাপারটা যদি বলি, আমি প্রফেশনের খাতিরে হোক, আমার এমন একটা প্রফেশন আমি চয়েস করেছি যেটা সাধারণ মানুষকে নিয়ে আলোচনা করে। দীর্ঘ 2003 বছর থেকে আমার এই করিমগঞ্জ জেলার বিভিন্ন কোনায় কোনায় মানুষের সাথে জনসংযোগের ক্ষেত্রে গেলে আমি মনে করি আর কি আমি অন্যান্যদের ক্ষেত্রে অন্য জনসংযোগেতে একটু এগিয়ে আছি। আরেকটা কোয়েশ্চেন আপনার কাছে, বিগত কিছুদিন পূর্বে আপনার নিতর দল জয়েন করছেন AIUDF-এর প্রাক্তন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আজিজুর রহমান তালুকদার। তো আজিজুর রহমান তালুকদার সম্পর্কে নতুনভাবে কিছু হওয়ার কোনো প্রয়োজন নাই। সমগ্র করিমগঞ্জ তো বরাকবেলির মানুষে জানে, পলিটিক্যালি অনেক ম্যাচিউরড মানুষ, অনেক এক্সপিরিয়েন্সড মানুষ, পলিটিক্যালি অনেক সময় পলিটিক্যাল অনেক বড় বড় নেতা হলেও তার কাছ থেকে অনেক সুপরামর্শ লয়। তো আপনারা দল জয়েন করায় আপনি কিতা মনে করেন, দলের লাগে এটা কিতা একটা সংকেত? দেখেন, আজকের দিনে বিজেপিকে মানে পরাস্ত করতে হলে কংগ্রেসের বিকল্প নাই। তো স্বাভাবিকভাবে মানুষ বিজেপি আজকে সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি দেখে শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষ আর অন্য দলে কিন্তু নাই। এরা দলে দলে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে আছে। নিশ্চয় কাজ করা মানসিকতা নিয়ে উনি আসছেন, পরিস্থিতির কথা বিবেচনা করে উনি আমাদের দলে এসেছেন। তো ওনার দলে নিশ্চয় মানুষ থাকলে তো দল শক্তিশালী হবেই। উনি যেহেতু আমাদের দলে এসেছেন, দল তো শক্তিশালী হবে, এটা সম্পূর্ণভাবে আমি আশাবাদী। ধন্যবাদ আপনারে সময় দেওয়ার লাগে। আর ভিউয়ার্সের উদ্দেশ্যে কই আর আমরা আপনার আর কিছু কোয়েশ্চন আছিল, কিছু আমরা থেকেও কোয়েশ্চন করছি, আপনারা রিপ্লাই অ্যাডভোকেট মুমতাজ বেগম সাহেবের পক্ষ থেকে রিপ্লাই আপনারা শুনছেন। আর যদি নেক্সট আপনার ইলা কোনো কোয়েশ্চন থাকে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। আমরা নেক্সট আবার তানে আবার 15 দিন পরে আবার আমরা ইনভাইট করবো প্রোগ্রামের লাগি, তখন আইলে আপনারা কোয়েশ্চনগুলো আমরা তানে করবো। আর আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি স্কুল লাগি এখানে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ, জয় হিন্দ। থ্যাংক ইউ।